নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের দিনের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে এই চটপটা আলু বা এই স্পাইসি আলু রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে কিন্তু আমি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা স্পাইসি, চটপটা, টেস্টি হয়েছে আলুটা। চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক এই রেসিপিটি আমি কিভাবে বাড়িতে বানালাম। প্রথমেই এখানে 4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা এবং আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী গোটা 2টো বড় সাইজের আলু নেবেন। যেহেতু এখন বাড়িতে কেউ নেই তার জন্য কিন্তু আমি ছোট ছোট সাইজের 4টে আলু নিয়েছি। আর এই ছোট আলুগুলো না খুব সহজেই গলে যাবে। আলুগুলো কিন্তু বেশি পাতলা করে অথবা বেশি মোটা করে নিজের মন মাফিক কাটতে যাবেন না, তবে কিন্তু এই রেসিপিটি দেখতে সুন্দর হবে না, খেতেও কিন্তু খুব একটা সুন্দর হবে না। ঠিক লম্বা লম্বা করে যেরকম আলু চচ্চড়ি বা আলু ভাজা করা হয় সেরকম করেই কিন্তু আলুগুলো কাটতে হবে, তবে সেটা 1 আঙুল মোটা রাখতে হবে আলুটা। ঠিক আমি যেরকম করে কেটেছি সেরকম করেই কিন্তু কাটবেন, তবে কিন্তু এই আলুর রেসিপিটাতে এই আলুটা জমে যাবে। এরপর আলুটিকে খুব ভালোভাবে ধুয়ে যাতে আলু সমস্ত কষ বেরিয়ে যায় সেরকম করে কিন্তু ধুয়ে নিয়ে সামান্য একটু নুন দিয়ে কিন্তু আলু সমান পরিমাণ জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এরপর অন্যদিকে কর্নফ্লাওয়ার পরিমাণ মতন, একটুখানি স্বাদ মতন নুন এবং জিরে, গোটা জিরে যদি জোয়ান থাকে সেটাও খুব ভালো হবে, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু রেখে দিলাম। আর এদিকে দেখুন আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে। এরপর কর্নফ্লাওয়ার, গোটা জিরে এবং লঙ্কার গুঁড়ো, নুন যে মিশ্রণটা ছিল তার মধ্যে কিন্তু সামান্য অল্প অল্প জল দিয়ে এটা কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেবো। ঠিক ব্যাটারটা এমন তৈরি করতে হবে যাতে আলুর গায়ে কিন্তু খুব ভালো মতন লেগে যায়। আমার এখানে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো বলে আমি সামান্য 1 মুঠো মতন ময়দা দিয়েছিলাম। ময়দা দিলেও কিন্তু এই ব্যাটারটা ঠিক মতন আলুর গায়ে লাগবে। আর আলুটাকে কিন্তু অবশ্যই 80% অথবা 90% সিদ্ধ করতে হবে, পুরোপুরি সিদ্ধ কিন্তু একদমই করতে লাগবে না। এবারে আমি অন্যদিকে তৈরি করছিলাম সস তৈরি করার জন্য প্রথমে 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, টমেটো সস এবং সয়া সস দিলাম। এখানে আমি নুন একদমই ব্যবহার করিনি, কারণ যেহেতু আলু সিদ্ধ সময় নুন দিয়েছি এবং আলু কোট করার সময় নুন দিয়েছি, তার জন্য কিন্তু আমি এখানে নুন একদম ব্যবহার করিনি। আর অন্যদিকে কিন্তু আমি সাদা তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর ওই যে সিদ্ধ করে রাখা আলুগুলো ছিল, মানে ওই 80% অথবা 90% সিদ্ধ করা যে আলু ছিল, সেই আলুটাকে কিন্তু আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে কিন্তু মাখিয়ে বেশ 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে সাদা তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। আর তারপরেই ওই যে সিদ্ধ করে রাখা আলুটি ছিল ময়দা এবং কর্নফ্লাওয়ারে কোট করা, সেটি কিন্তু আমি একটা একটা করে তুলে সেই তেলের মধ্যে ছেড়ে দিলাম। তখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম 0 করাই ছিল, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই বাড়াইনি। এখনো সম্পূর্ণ যে আলুটা ছিল সেটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। আমি সম্পূর্ণ আলুটা একবারই দিয়েছি, কারণ আলুর সংখ্যা যেহেতু অনেকটা কম ছিল আমার কাছে, সেই জন্য। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাই মিডিয়াম করে দিয়েছি। মিডিয়ামে আলুটাকে ভালো করে ভেজে নেব। যেই দেখবো যে একটু আলুর গায়ে হালকা হালকা দাগ হয়ে যাচ্ছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একেবারে হাই করে দেবো। এটা কিন্তু স্টেপ বাই স্টেপ এরকম করেই কিন্তু এটাকে ভাজতে হবে, তবে কিন্তু এর মধ্যে যে ক্রিস্পিনেসটা আছে সেটা কিন্তু আসবে। দেখুন এখানে কিন্তু আলুগুলো সব একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করে ভাজার পরে কিন্তু একেবারে এরকম লাল লাল দেখতে হয়ে গেছে যখন, তখন কিন্তু এটাকে তেল ছেঁকে আমি তুলে আলাদা করে নেব। একটু ধৈর্য ধরে যদি এরকম স্টেপ বাই স্টেপ ভাজা করেন আলুগুলোকে, তবে কিন্তু এগুলো খেতে খুবই সুন্দর, খুবই টেস্টি হবে এবং আলুর ভেতরে যতটুকুনি ফ্লেভার আছে সেটা কিন্তু সম্পূর্ণ থাকবে, একটুও কিন্তু বেরিয়ে যাবে না এবং পুড়ে যাওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। এরপরে অন্য একটি কড়াইতে সাদা তেল অথবা সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে দিলাম হচ্ছে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা কুচি। সেগুলো কিন্তু দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে এর কাঁচা ভাব যেটা গন্ধ আছে সেটা কিন্তু দূর করে নেব। নেওয়ার পরে ওই যে বানিয়ে রেখেছিলাম সস একটা, সেই সসটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য টেস্ট অনুযায়ী নুন দিলাম। দিয়ে বেশ ভালো করে এটাকে জাল করে নেবো যাতে ফুটে এর মধ্যে একটা ভাবটা উড়ে যায়। উড়ে যাওয়ার পরে কিন্তু ওই যে প্রথমে ভেজে রেখেছিলাম যে আলুগুলো ছিল ক্রিস্পি, সেই আলুটা কিন্তু আমি সেই সসের মধ্যে দিয়ে নেবো। নিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো। বেশি জলের পরিমাণ কিন্তু অবশ্যই রাখতে যাবেন না এই সসটার মধ্যে, তবে কিন্তু আলুটা একেবারে গলে গিয়ে এই জলের সঙ্গে মিশে ঝোল হয়ে যাবে। এর মধ্যে সসের যে একটা টক ভাব আছে এবং নুনের ভাবটা যাতে ব্যালেন্স হয় তার জন্য কিন্তু আমি সামান্য 2-4টে চিনির দানা ছড়িয়ে দিলাম এর মধ্যে দিয়ে। আপনারা কিন্তু এই পর্যায়ে চিলি ফ্লেক্স এবং তিলও ছড়িয়ে দিতে পারেন, তাতে কিন্তু টেস্ট আরও সুন্দর হয়। আমার কাছে চিলি ফ্লেক্স এবং তিল দুটোর মধ্যে কোনোটাই ছিল না, তার জন্য কিন্তু আমি দিইনি। সসটা যখন একদম পুরোপুরি শুকনো হয়ে যাবে, আলুর গায়ে সম্পূর্ণ লেগে যাবে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে।
আর এই খাবারটি কিন্তু সন্ধ্যাবেলা টিভি দেখার সময় আমি এনজয় করেছিলাম খেতে খেতে। সত্যি বলছি, আমি মনে হয় প্রথমবার আলুর এই রেসিপিটি বানালাম, আর আমার কিন্তু একেবারে মুখে লেগে গেছে এই রেসিপিটি খেয়ে। দেখতে ঠিক যতটুকুনি সুন্দর লাগছে, এটা কিন্তু খেতে তার থেকেও দ্বিগুণ তিনগুণ বেশি সুন্দর হয়েছিল। বাচ্চাদেরকে যদি এটা দেওয়া হয় না ঝালের পরিমাণটা কম রেখে, তারা কিন্তু কোনো চিন্তা ভাবনা কোনো কিছু ছাড়াই কিন্তু এটিকে খেয়ে এনজয় করবে। এই সাদামাটা ফ্যাকাশে আলুটিকে যে এত সুন্দর টেস্টি স্পাইসি করে খাওয়া যায়, সেটা কিন্তু এরকমভাবে না করলে আপনারা বুঝতে পারবেনই না যে এই টেস্ট কেমন হয়েছে। আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আর আজ তবে আসি, দেখা হবে আবারও অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।